Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। প্রাইমারি টেট প্রস্তুতি 2024, অর্থাৎ আমরা কিন্তু 2024 ডিসেম্বর মাসে পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি। আগে কিন্তু তোমাদেরকে গণিতের প্যাডাগজি থেকে আমি কিন্তু অবশ্যই করে প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছি 3টে, এবং আজকের কিন্তু 4র্থ নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এবং সেখানে দেখো গুরুত্বপূর্ণ সিটের 2015 সেপ্টেম্বরে যে সকল প্রশ্নগুলো এসেছিল সেই সকল প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাই আজকে কিন্তু প্র্যাকটিস সেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই করে। তাই প্রত্যেকে বলছে অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা, এবং যদি ভালো লাগে ভিডিওটি প্রত্যেকে কিন্তু একটা করে লাইক করে দাও, ওকে। এবং তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, তোমরা চটপট করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বা প্র্যাকটিস সেটগুলো তোমরা অবশ্যই করে মিস করে যাবে। এবং সমস্ত ভিডিওর পিডিএফগুলো তোমরা যদি অবশ্যই পেতে চাও, তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যদি ওখান থেকে যুক্ত না হতে পারে তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রামে গিয়ে DM Learn Academy বলে সার্চ করতে পারো, ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো, ওকে। এবং অবশ্যই করে প্রচুর পরিমাণে তোমরা একটু শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, যাতে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় এবং প্রত্যেকে উপকার পেতে পারে, কিছুটা হলেও হেল্পফুল হতে পারে তাদের কাছে আমার এই ভিডিওটি, ওকে। তো বন্ধু, বেশি কথা না বাড়িয়ে আজকের কিন্তু দেখে নেব গণিতের প্র্যাকটিস সেটের যে রয়েছে 4র্থ বা 4 নম্বর প্র্যাকটিস সেট রয়েছে, সেই প্র্যাকটিস সেটে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে চলো দেখে নিই। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একদম সম্পূর্ণ কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন রয়েছে আজকের। চলো শুরু করি, আজকের কি প্রশ্নগুলি রয়েছে দেখে নিই। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, 4র্থ শ্রেণীতে প্রতিসাম্য এবং প্রতিফলন এর জ্যামিতিক ধারণাগুলি বিকাশের জন্য নিচের কোন একটি ম্যানিপুলেটিভ টুলের প্রয়োজন। দেখো ম্যানিপুলেটিভ টুল কোনগুলো, যেগুলো দিয়ে কিন্তু আমরা গণিত ক্লাসের মধ্যে ছেলেদের সহজে শিক্ষা দিতে পারি বা তাদেরকে এনকারেজ করতে পারি, ওকে। এখানে কি বলেছে দেখো, পুঁতির স্ট্রিং, ডট পেপার, অ্যাবাকাস, 2 পার্শ্বযুক্ত কাউন্টার। দেখো অবশ্যই করে পুঁতির যে স্ট্রিং রয়েছে, এখানে হচ্ছে 4র্থ শ্রেণীতে প্রতিসাম্য এবং প্রতিফলনের যে ধারণা দেওয়ার ক্ষেত্রে পুঁতির স্ট্রিং দিয়ে কিন্তু আমরা প্রতিসাম্য প্রতিফলনের কিন্তু আমরা ধারণা দিতে পারি না, ওকে। এখানে দেখো ডট পেপার আছে, অ্যাবাকাস আছে। অ্যাবাকাস তোমরা জানো অবশ্যই, কিন্তু অ্যাবাকাসের মাধ্যমে কি হয়, আমরা কিন্তু গণনাটা শেখাতে পারি অ্যাবাকাসের মাধ্যমে। আর যে ডট পেপার আছে, দেখো এই ডট পেপারের মধ্যে অবশ্যই কিন্তু আমরা প্রতিসাম্য ও প্রতিফলনের জ্যামিতিক ধারণাগুলি আমরা অবশ্যই করে দিতে পারি, ওকে। তাহলে দেখো 4র্থ শ্রেণীতে প্রতিসাম্য প্রতিফলন এই জ্যামিতিগুলি ধারণা বিকাশের জন্য কোন একটি ম্যানিপুলেটিভ টুলের প্রয়োজন। দেখো এখানে কিন্তু ডট পেপারের কিন্তু আমরা ডট পেপারের মাধ্যমে এই প্রতিসাম্য প্রতিফলনের ধারণা আমরা অবশ্যই করে দিতে পারি, ওকে। চলো নেক্সট পরেরটা দেখো, 5ম শ্রেণীর গণিতের সময় 0 হলো সবচেয়ে শক্তিশালী সংখ্যা নিয়ে একটি বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। এই ক্রিয়াকলাপটি শিশুকে, দেখো যখন কোনো বিতর্ক হবে অবশ্যই করে সেই বিতর্কের মধ্যে একটা স্টুডেন্ট একটা কথা বলবে, আর একটা স্টুডেন্ট আরেক রকম ভাবে বলবে, আর একটা স্টুডেন্ট আরেক রকম ভাবে বলবে, অর্থাৎ এই 3 রকম বিতর্ক নিয়ে কিন্তু অবশ্যই তাদের মধ্যে একটা বিশ্লেষণী চিন্তা ভাবনা অবশ্যই করে কিন্তু গড়ে ওঠে, এবং সেই বিশ্লেষণের মধ্যে একে অপরের মধ্যে একটা যোগ সাধন অর্থাৎ যোগাযোগ তৈরি হয়। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে, দেখো বিশ্লেষণ এবং যোগাযোগ। অবশ্যই করে কিন্তু সঠিক উত্তরটি হবে কি, বিশ্লেষণ এবং যোগাযোগ, ওকে। চলো নেক্সট পরেরটা দেখো, যদি একজন শিক্ষার্থীর সংখ্যা এবং গণনার সমস্যা হয় তবে সে তার অক্ষমতা হতে পারে যা। দেখো বলেছি, যদি একজন শিক্ষার্থীর সংখ্যা এবং গণনার সমস্যা হয় তাহলে সে তার অক্ষমতা হতে পারে। কি অক্ষমতা, যখন গণনার সমস্যা হবে, সংখ্যা এবং গণনার সমস্যা, তখন বলছে কি ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, ভিজুয়াল স্পেশিয়াল অর্গানাইজেশন অক্ষমতা, ডিসলেক্সিয়া নামে পরিচিত। দেখো যখন সংখ্যা এবং গণনার সমস্যা হয় অবশ্যই করে কিন্তু আমরা জানি, অবশ্যই করে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে কি ডিসক্যালকুলিয়া, ওকে। গণনার সমস্যা যখন হয় তখন তাকে বলা হচ্ছে কি ডিসক্যালকুলিয়া। আর ডিসলেক্সিয়া অবশ্যই কিন্তু পড়ার ক্ষেত্রে যখন তাদের সমস্যা হয় তখন কি হচ্ছে, তাদের বলা হচ্ছে কি ডিসলেক্সিয়া। ডিসগ্রাফিয়া অবশ্যই কিন্তু লেখার ক্ষেত্রে যখন সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে কি ডিসগ্রাফিয়া, ওকে। চলো নেক্সট। আর দেখো ভিজুয়াল স্পেশিয়াল অর্গানাইজেশন অক্ষমতা, অর্থাৎ তার যে দৃশ্য মানে তার দেখার ভিজুয়ালের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেটা হচ্ছে কি ভিজুয়াল স্পেশাল অর্গানাইজেশন অক্ষমতা।
নেক্সট পরেরটা দেখো 37 নম্বর প্রশ্ন কি বলেছে, ম্যানিপুলেটিভ টুলগুলি প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কারণ তারা তাদের সবচেয়ে বেশি সাহায্য করে। দেখো কি কি কাজে সাহায্য করে, মানসিক এবং মৌখিক এটা গণনার হবে, ওকে, গণনার গতি বাড়াতে, পরীক্ষায় আরো ভালো ফল করে, মৌলিক গাণিতিক ধারণাগুলি বুঝতে, শব্দ সমস্যাগুলি সমাধান করে। দেখো ম্যানিপুলেটিভ টুল, এর আগে কিন্তু আমি বলে দিলাম যে ম্যানিপুলেটিভ টুলগুলি কোনগুলি, এগুলো হচ্ছে আমরা যে সকল টুলের মাধ্যমে আমাদের ছেলেদের বা শিক্ষার্থীদের শিক্ষা দিই, ওকে। তার মধ্যে তোমার যে সকল টুলগুলো আমরা আগে পড়লাম, অ্যাবাকাস হতে পারে, স্ট্রিং হতে পারে, প্রতিকার স্ট্রিং হতে পারে, ওকে। এই যে বিষয়গুলো যে ম্যানিপুলেটিভ টুল, এই টুলের মাধ্যমে শিক্ষার্থীদের যে গুরুত্বপূর্ণ তাদের প্রাথমিক স্তরের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করে কোনটি, দেখো মানসিক মৌখিক গণনার গতি বাড়াতে, পরীক্ষার আরো ফলাফল করতে, গণিতের মৌলিক গাণিতিক ধারণাগুলি বুঝতে। অবশ্যই করে দেখো এখানে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কি, ম্যানিপুলেটিভ টুলগুলি ব্যবহার করা হয় তার কারণ মৌলিক যে গাণিতিক ধারণাগুলি অবশ্যই সেগুলো বুঝতে কিন্তু অবশ্যই এই সব টুলগুলোর আমরা ব্যবহার করে থাকি, ওকে। চলো নেক্সট পরেরটা বলছি, নিচের প্রশ্নগুলোর মধ্যে কোনটি খোলা শেষ বা মুক্ত প্রশ্ন। দেখো খোলা শেষ বা মুক্ত প্রশ্ন আগে কাকে বলে আমাদেরকে জানতে হবে। খোলা শেষ বা মুক্ত প্রশ্ন কি, অর্থাৎ যে প্রশ্ন একাধিকভাবে উত্তর হতে পারে বা একাধিকভাবে আমরা সেটাকে উত্তর করে দেখাতে পারি, সেটা হচ্ছে খোলা শেষ প্রশ্ন বা মুক্ত প্রশ্ন, অর্থাৎ ওপেন এন্ডেড কোশ্চেন। আর ক্লোজ এন্ডেড প্রশ্ন হচ্ছে যে প্রশ্নের একটি মাত্র নির্দিষ্ট উত্তর হবে, সেটা হচ্ছে কি ক্লোজ এন্ডেড প্রশ্ন, ওকে, বা বদ্ধ প্রশ্ন। এবারে বলেছি খোলা শেষ প্রশ্ন বা মুক্ত প্রশ্ন, তাহলে কিভাবে আপনি 15কে 3 দ্বারা গুণ করবেন। দেখো 15কে 3 দ্বারা গুণ করা মানে কি হচ্ছে 15 গুণিতক 3, এইভাবে আমরা করতে পারি, ওকে। এবার দেখো যে কোনো দুটি সংখ্যা লিখুন যার গুণফল 45, 3 গুণ 15 বের করতে সংখ্যা রেখা ব্যবহার করুন। তাহলে 3 গুণ বের করতে সংখ্যা রেখা আমরা সংখ্যা রেখার মাধ্যমে করব, 3 গুণ 15 বের করতে। তারপর দেখো 15 গুণ 3 খুঁজুন, তাহলে 15 গুণ 3, 3 15 45 আমরা জানি, ওকে। তাহলে দেখো এটা কিন্তু একটা নির্দিষ্ট উত্তর, এটাও একটা নির্দিষ্ট উত্তর, কিন্তু যে কোনো সংখ্যা দুটি লিখুন যার গুণফল 45, ওকে। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো 5 ইন্টু 9 5 লং 45। আবার কি লিখতে পারি, দেখো 3 15 45, তাহলে 3 ইন্টু 15, ওকে। তাহলে দেখো এখানে এই যে কোনো সংখ্যা দুটি সংখ্যা লিখুন যার গুণফল 45, অর্থাৎ এইভাবে কিন্তু আমরা দুরকম বা 3 রকম ভাবে করতে পারি। তাহলে একটা প্রশ্নের উত্তর যখন এখন দুরকম বা 3 রকম ভাবে করা যায়, তখন সেটা হচ্ছে কি খোলা শেষ প্রশ্ন বা মুক্ত প্রশ্ন, ওকে। তাহলে এখানে উত্তরটি কি হবে, দেখো যে কোনো দুটি সংখ্যা লিখুন যার গুণফল 45, ওকে। চলো নেক্সট পরেরটা দেখো কি বলেছে, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শেখার উদ্দেশ্য দেওয়া হয়েছে ছাত্ররা 2 স্থান পর্যন্ত 2 সংখ্যার ক্রম এবং তুলনা করতে সক্ষম। তাহলে শেখার উদ্দেশ্য দেওয়া হয়েছে ছাত্ররা 2 স্থান পর্যন্ত 2 সংখ্যার ক্রম এবং তুলনা করতে সক্ষম হবে। এই শেখার উদ্দেশ্যটি বোঝা, দেখো এই শেখার উদ্দেশ্যটি কি বোঝা, দেখো প্রক্রিয়া লক্ষ্য, স্বভাব লক্ষ্য, সামাজিক লক্ষ্য, বিষয়বস্তু লক্ষ্য। দেখো বলেছে যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের শেখার জন্য একটা উদ্দেশ্য দেওয়া হয়েছে। কি উদ্দেশ্য না, ছাত্ররা 2 স্থান পর্যন্ত 2 সংখ্যার ক্রম শিখবে এবং তুলনা করতে সক্ষম হবে। এই যে উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যটা কি হবে, দেখো এই উদ্দেশ্যটা কিন্তু একটা দেশের 2 স্থান তার সংখ্যার ক্রম শিখবে এবং তুলনা করতে সক্ষম হবে, অর্থাৎ এটা কিন্তু একদম সম্পূর্ণ বিষয়বস্তুর উপর ডিপেন্ড করে সে কিন্তু শিখবে, ওকে। তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হবে, দেখো এটা কিন্তু বিষয়বস্তুর উপর যখন সে মানে ডিপেন্ড করে শিখছে, তখন সেটা হয়ে যাবে কি বিষয়বস্তু লক্ষ্য, ওকে। নেক্সট পরেরটা বলেছে দ্বিতীয় শ্রেণীর কিছু ছাত্র ক্যারি ওভার জড়িত 2 অঙ্কের সংখ্যা যোগ করতে অসুবিধার সম্মুখীন হয়। এই সমস্যার পিছনে কারণ রয়েছে। দেখো ক্যারি ওভার সংক্রান্ত যে 2 অঙ্কের সংখ্যা, ওকে, 2 অঙ্কের সংখ্যা তার ক্যারি ওভার সংক্রান্ত
একটা তারা যোগ করতে অসুবিধার সম্মুখীন হয়। এক্ষেত্রে কি গণিতের আগ্রহ, অভিহিত মূল্য, স্থান মূল্যের মধ্যে পার্থক্য, শূন্যের গুরুত্ব বোঝায় আর পুনর্গঠন প্রক্রিয়া বোঝা। দেখো অবশ্যই করে তোমরা কিন্তু প্রশ্নগুলো করার চেষ্টা করো। আজকের কিন্তু গুরুত্বপূর্ণ প্র্যাকটিস এবং সিটেটের প্রশ্ন রয়েছে সবগুলি, এবং যদি ভালো লাগে প্রত্যেকে দয়া করে একটু করে লাইক করে দাও, ওকে, এবং প্রত্যেকের একটু শেয়ার করে দাও সুন্দর আঙুল দিয়ে। আর অবশ্যই করে তোমরা প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করো, কমেন্টে অবশ্যই জানাও কোনো সমস্যা থাকলে, এবং কমেন্টে উত্তরগুলো লেখো। দেখো কতগুলি তোমাদের কিন্তু ঠিক হচ্ছে, ওকে। দেখো এইগুলো করার মধ্যে দিয়ে তোমরা একটা কিন্তু অবশ্যই ধারণা পেয়ে যাবে যে প্রশ্নগুলো কেমন হতে পারে এবং কি ধরনের প্রশ্ন আসবে, এবং তোমাদের একটা ধারণাটা স্ট্রং হবে, ওকে। তো দেখো বলেছে দ্বিতীয় শ্রেণীর কিছু ছাত্র তারা ক্যারি ওভার সম্বন্ধে জড়িত, অর্থাৎ তার দুই অঙ্কের সংখ্যা যোগ কিভাবে তারা বসিয়ে কিভাবে যোগ করবে, তার একটা অসুবিধার সম্মুখীন হচ্ছে। তাহলে এই সমস্যার পিছনে কি কারণ রয়েছে? গণিতে আগ্রহ। দেখো এটা কিন্তু গণিতে আগ্রহ থাকতে পারে, নাও থাকতে পারে, এক্ষেত্রে কোনো বিষয় নয়। তাহলে এটা কিন্তু আমরা প্রথমে এলিমিনেট করে দেবো, ওকে। তারপরে দেখো অভিহিত মূল্য বা স্থান মূল্যের মধ্যে পার্থক্য। এখানে অভিহিত মূল্য বা স্থান মূল্যের মধ্যে কোনো পার্থক্যের বিষয় নেই, ঠিক আছে। তারপরে দেখো শূন্যের গুরুত্ব বোঝায়। এখানে শূন্যের গুরুত্ব এখানে কোনো ব্যাপার নয়, যেহেতু দুই অঙ্কের সংখ্যা যোগ করতে বলেছে, অসুবিধা হচ্ছে তাদের মধ্যে, তাহলে এটা কি হয়ে যাবে? অবশ্যই করে দেখো পুনর্গঠন প্রক্রিয়া বোঝা, অর্থাৎ তারা সেই দুই অঙ্কের বিষয়টি সংখ্যার যোগ তারা যে পুনর্গঠনের মাধ্যমে করতে হবে, কিভাবে গঠন প্রক্রিয়াটা সাজাতে হবে, সেই গঠন প্রক্রিয়াটা কিন্তু তারা অবশ্যই করে বুঝতে পারছে না, ওকে। দশক একক, তাহলে এটা পুনর্গঠন প্রক্রিয়া বোঝা। নেক্সট পরেরটা দেখো, নিচের কোনটি প্রাথমিক স্তরে একটি ভালো গণিত পাঠ্যপুস্তকের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? তাহলে প্রাথমিক স্তরে একটি ভালো গণিত পাঠ্যপুস্তকের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, দেখো ধারণাগুলি প্রেক্ষাপটের মাধ্যমে প্রবর্তন করা উচিত, কঠোর অনুশীলন করার জন্য এটিতে শুধুমাত্র অসংখ্য অনুশীলন। দেখো অবশ্যই কিন্তু এটা কোনোভাবেই গুরুত্বপূর্ণ নয়, অসংখ্য কেবলমাত্র শুধু অনুশীলন থাকবে কঠোর অনুশীলন করার জন্য, এটা কিন্তু কোনোভাবে গুরুত্বপূর্ণ নয়, এটাকে আমরা প্রথমেই এলিমিনেট করে দেব, ওকে। তারপরে দেখো এটি আকর্ষণীয় রঙিন হওয়া উচিত। অবশ্যই এটি আকর্ষণীয় রঙিন হওয়া উচিত, কিন্তু এটা যে গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ তা নয়, ওকে। রঙিন হলে হবে, নাও হলে হবে। এটি পুরু এবং বড় হওয়া উচিত, কখনোই কিন্তু আমরা খুব বড় করব না পাঠ্যপুস্তকটিকে, তাহলে এটাও আমরা এলিমিনেট করে দিলাম। এবার দেখো ধারণাগুলি প্রেক্ষাপটের মাধ্যমে প্রবর্তন করা উচিত। অবশ্যই সেই পাঠ্যপুস্তকের মধ্যে ধারণাগুলি বিভিন্ন প্রেক্ষাপটের উপর কিন্তু ডিপেন্ড করে সেগুলোকে কিন্তু প্রবর্তন করতে হবে, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এখানে একটা পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হতে পারে, ওকে। চলো নেক্সট পরেরটা কি বলেছে দেখো, ভ্যান হিলের স্তরের জ্যামিতি অনুসারে যে শিক্ষার্থীরা চেহারার ভিত্তিতে আকারগুলি বর্ণনা করতে এবং বাছাই করতে পারে তারা হলো কোন স্তর? দেখো স্তর 1 বিশ্লেষণ, স্তর 2 আনুষ্ঠানিক ডিডাকশন, 3 আনুষ্ঠানিক ডিডাকশন, আর স্তর 0 ভিজুয়ালাইজেশন। এখানে দেখো তোমরা অবশ্যই ভ্যানুলের স্তরগুলো কমেন্টে জানাবে। দেখো যখন শিক্ষার্থীরা চেহারার ভিত্তি আকারগুলির বর্ণনা করতে পারে এবং বাছাই করতে পারে, তখন তারা কি হচ্ছে, তারা ভিজুয়ালাইজেশন স্তরে রয়েছে, অবশ্যই করে স্তর 0 ভিজুয়ালাইজেশন স্তরে রয়েছে। চলো নেক্সট পরেরটা দেখো, গণিত ক্লাসে যোগাযোগ বলতে বোঝায়। গণিত ক্লাসে যোগাযোগ বলতে কি বোঝায়? দেখো বার গ্রাফগুলি দেখে ডেটা ব্যাখ্যা করার ক্ষমতা বিকাশের জন্য, প্রশ্নগুলির তাৎক্ষণিক উত্তর দিতে, সমস্যাগুলির ওপর অন্যদের মতামতের বিরোধী গণিত, গাণিতিক চিন্তাকে সংগঠিত করে একত্রিত করে এবং প্রকাশ করে। যোগাযোগ বলতে বোঝায়, তাহলে গণিত ক্লাসের যে যোগাযোগ, সেই যোগাযোগ মূলত কি হচ্ছে, অবশ্যই করে কিন্তু এই গাণিতিক চিন্তাকে সংগঠিত করে, একত্রিত করে এবং প্রকাশ করে। কারণ একটা যোগাযোগ ছাড়া কিন্তু যে গণিতের যে সংগঠন রয়েছে সেটা কিন্তু কখনো স্ট্রং হবে না, এবং যোগাযোগ ছাড়া কিন্তু সেই গণিতের বিষয়বস্তুগুলিকে একত্রিত করতে পারবে না, বা সেগুলোকে প্রকাশ করতে কোনোভাবেই সম্ভব নয়। তাহলে যোগাযোগ যদি বিচ্ছিন্ন হয়, তাহলে গণিতের ক্লাসে কিন্তু বিভিন্ন গাণিতিক চিন্তাগুলো, ধরো স্টুডেন্টদের ক্ষেত্রে যে গণিতের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে
তাদের মধ্যে যদি একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়, অর্থাৎ পাঠ্যক্রমের সঙ্গে যদি শিক্ষার্থীদের একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় বা তাদের সঙ্গে মিলিত না করা যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে যোগাযোগ প্রক্রিয়াটা কিন্তু ঠিক গণিতের ক্লাসের এই যোগাযোগ প্রক্রিয়াটা ব্যাহত হবে। তারপরে কিন্তু তারা তাদের গাণিতিক সংগঠনটাকে ঠিকঠাকভাবে গড়ে তুলতে পারবে না এবং তারা প্রকাশ করতে পারবে না। ওকে, তাহলে 42-এর উত্তরটা কি হচ্ছে? ডিটটা। ওকে, গাণিতিক চিন্তাকে সংগঠিত করে এবং একত্রিত করে এবং প্রকাশ করে। নেক্সট, পরেরটা বলছে, যদি একজন শিক্ষার্থী পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ এবং দশমিক সংখ্যার উপর 4টি মৌলিক ক্রিয়াকলাপ সম্পাদন করতে সক্ষম হয়, তাহলে শিক্ষার্থী, দেখো, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ এবং দশমিক সংখ্যার উপর 4টি মৌলিক ক্রিয়াকলাপ সম্পাদন করতে সক্ষম হচ্ছে, তাহলে শিক্ষার্থীটি কোন স্তরে রয়েছে? দেখো, বিভাজন ফেজ, ফ্যাক্টরিং ফেজ, অপারেটিং পর্যায়ে, পরিমাপ পর্যায়ে রয়েছে। দেখো, যখন পূর্ণ সংখ্যা ও এটা ভগ্নাংশ হবে, ভগ্নাংশ এবং দশমিক সংখ্যার উপর 4টি মৌলিক ক্রিয়া সম্পাদন করতে পারবে, অবশ্যই কিন্তু সে সমস্ত বিষয়টি সে অপারেটিং করতে পারছে। ওকে, তাহলে এই যে স্তর রয়েছে সেটা হচ্ছে কি? অপারেটিং পর্যায় বা অপারেটিং স্তরে কিন্তু অবশ্যই রয়েছে, কারণ সে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ এবং দশমিক সংখ্যার সমস্ত মৌলিক ক্রিয়াগুলি সে অপারেট করতে পারছে। ঠিক আছে, তখন তাহলে সে কি আছে? অপারেটিং পর্যায়ে। ওকে, চলো নেক্সট, পরেরটা কি বলছে দেখো, বলছি ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 সুপারিশ করে যে গণিতের পাঠদানের উপর ফোকাস করা উচিত। গণিতের পাঠদানের উপর ফোকাস করা উচিত, কার উপর ফোকাস করা উচিত? দেখো, কোন অপশনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে? দেখো, উচ্চতর গণিতের জন্য প্রস্তুতি, গণিতের বিমূর্ত ধারণা, শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সাথে সংযুক্ত শ্রেণীকক্ষের দৈনন্দিন জীবনের সাথে সংযুক্ত করতে সহায়তা করা, গণিত শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মান অর্জনের ক্ষেত্রে কেবলমাত্র যে গণিত পাঠদানের উপর ফোকাস করতে হবে, এটা কিন্তু কোনোভাবেই অ্যাপ্রোপ্রিয়েট নয়। এখানে এটাকে আমরা কোনোভাবেই রাখবো না। ঠিক আছে, বিমূর্ত ধারণা, গণিতের কেবলমাত্র বিমূর্ত ধারণা সেখানে পাঠ্যক্রমের মধ্যে উপর ফোকাস করলে কিন্তু তার সমস্ত বিষয়টা কিন্তু আমরা ডেভেলপ করতে পারবো না। ওকে, আরেকটা বলছে উচ্চতর গণিতের জন্য প্রস্তুতি। গণিতটা কিন্তু কেবলমাত্র উচ্চতর ক্লাসে বা উচ্চতর জীবনের ভবিষ্যতের ক্ষেত্রে জন্য কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্য এনসিএফ 2005 সুপারিশ করেনি। মেনলি যেটা করেছিল সেটা হচ্ছে কি, দেখো, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের দৈনন্দিন জীবনের সাথে কিন্তু সংযুক্ত করতে সহায়তা করে, অর্থাৎ গণিত গণিত পাঠদানের উপর এমনভাবে ফোকাস করতে হবে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে দৈনন্দিন জীবনের সাথে সংযুক্ত করতে অবশ্যই তারা পারে। ওকে, চলো নেক্সট, পরেরটি কি বলেছে, নিচের কোনটি সংখ্যা অর্থের একটি গুরুত্বপূর্ণ দিক নয়? সংখ্যা অর্থের একটা গুরুত্বপূর্ণ দিক নয়। দেখো, ক্রমিক, গণনা, সংখ্যা লেখা, সংরক্ষণ। দেখো, ক্রমিক, অবশ্যই দেখো সংখ্যা অর্থাৎ সংখ্যাগুলোকে আমরা কিন্তু ক্রমিক আকারে কিন্তু আমরা সাজাতে পারি। ওকে, ক্রমিকটা এখানে সংখ্যার সঙ্গে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। গণনা, অবশ্যই সংখ্যা একটা গণনার বিষয়। সংখ্যা লেখা, সংখ্যা অবশ্যই একটা লেখার ক্ষেত্রে, কিন্তু সংরক্ষণটা দেখো, সংখ্যা সংরক্ষণের সঙ্গে কোনো রকম একটা অর্থ বা গুরুত্বপূর্ণ দিক এর সঙ্গে সংযুক্ত নেই, তাহলে এখানে সংরক্ষণটাকে আমরা নয় হিসেবে ব্যাখ্যা করব। ওকে, চলো নেক্সট, বলছি একজন শিক্ষক চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের 36টি টাইলস দেন এবং তাদের সম্ভাব্য সব আয়তক্ষেত্রে সাজাতে বললেন। তাহলে 36টি স্টাইল দিয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু টাইলস গুলো কিন্তু তাদেরকে বসাতে বলা হয়েছে। 36টা টাইলস দেন, তারা কি করছে? আয়তক্ষেত্র, অর্থাৎ একটা ধরো বড় ঘর রয়েছে। ওকে, সেই আয়তক্ষেত্রে কিন্তু এখানে প্রত্যেকটাই আয়তক্ষেত্র হিসেবে একটা এইভাবে টাইলস গুলো দিয়ে কিন্তু আয়তক্ষেত্রে একটা সাজাতে বলেছে। এই কার্যকলাপ ব্যবহার করে নিম্নলিখিত ধারণাগুলির মধ্যে কোনটি সমাধান করা যাবে না বলেছে। কোনটা সমাধান করা যাবে না? দেখো, গুণ, অর্থাৎ এখানে যদি আমি 3টে দিই, 3টে, আবার এখানে আমরা 3টে দিই, যেহেতু আয়তক্ষেত্র করবো তাহলে এখানে আবার 3টে দিতে হবে, তাহলে এইভাবে আমরা সাজাবো। তাহলে দেখো, এখানে গুণটা আমরা করতে পারি 3, এই যদি 3 লাইন দিই
তাহলে 1 2 3 তার 3 3 9। আমরা কিন্তু গুণটা এর সঙ্গে কিন্তু আমরা অবশ্যই করে সমাধান করতে পারি বা এই গুণের ধারণাটাই আমরা পেতে পারি। তারপরে দেখো এলাকা, অবশ্যই দেখো এখানে যদি এইভাবে আমরা সাজাই একটা, তাহলে এর একটা আয়তক্ষেত্রের নিশ্চয়ই একটা এলাকা রয়েছে, অবশ্যই তার দৈর্ঘ্য প্রস্থ আমরা পাবো, ক্ষেত্রফল পাবো। তাহলে এলাকাটা কিন্তু এখানে অবশ্যই করে পাচ্ছি। আয়তন আর ফ্যাক্টর, দেখো এটা এর সঙ্গে কিন্তু ফ্যাক্টরটা একটা কি ফ্যাক্টর রয়েছে, এটা একটা আয়তক্ষেত্র আয়তকার হিসেবে সাজানো রয়েছে, এর একটা দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে, এর একটা ক্ষেত্রফল বের হবে, তাহলে এটা একটা ফ্যাক্টরের বিষয়ও রয়েছে। কিন্তু দেখো আয়তন, আয়তন অর্থাৎ 3 ডাইমেনশন, ওকে, অর্থাৎ 3D। তাহলে 3D যখন আয়তন দৈর্ঘ্য প্রস্থ, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অবশ্যই করে কিন্তু দরকার, ওকে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, কিন্তু এইটা দেখো আয়তকার বলেছে, তাহলে আয়তকার কিন্তু এর কিন্তু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নেই। তাহলে এখানে কিন্তু আমরা আয়তনেরটা আমরা কিন্তু সমাধান করা যাবে না, ওকে। চলো নেক্সট, পরেরটা দেখো কি বলেছে, 10,000 10 শত 10 10 সমান। 10,000 10 10 10 শত ও 10 10 সমান কোনটি? দেখো দেখো এইরকম প্রশ্ন অবশ্যই কনসেপচুয়াল প্রশ্নগুলো অবশ্যই কিন্তু পরীক্ষার মধ্যে আসে। বিগত 2022 ও 23 সালের প্রশ্নগুলো আমরা যদি দেখি, তাহলে অবশ্যই কিন্তু আমরা দেখতে পাবো যে এইরকম কিন্তু কিছু যে প্রশ্নগুলো ছিল সম্পূর্ণ কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন, ওকে। আর দেখো কনসেপচুয়াল কোশ্চেনগুলো অবশ্যই সমাধান করা খুবই সহজ যদি একটু তোমরা বুঝতে পারো। তাহলে প্রথমে অবশ্যই বলেছি দেখো 10,000 10 শত আর 10 10 সমান। অবশ্যই তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করে নাও, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, এবং যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যেও শেয়ার করতে ভুলবে না। দেখো 10,000, প্রথমে আমরা কি করব, 10,000 যদি আমরা লিখি, দেখো 10,000 মানে 10 আর 3টে শূন্য, ওকে, 3টে শূন্য। তারপরে দেখো বলে 10 শত, 10 শত মানে 10 শত মানে দুটো শূন্য, ওকে। তারপর বলছি দেখো 10 10, তাহলে আমরা 10 10 মানে 10 10কে কত হচ্ছে 100, আর 10 শত হচ্ছে মানে 10 শত মানে 1000, ওকে। আর 10,000 আমরা বসিয়েছি দেখো 10,000, আর হচ্ছে এটা হচ্ছে 10 শত মানে 1000, আর হচ্ছে আর একটা বলছি 10 10 সমান, 10 10কে 100। তাহলে এগুলো আমরা যদি যোগ করি দেখো কি আসছে, শূন্য, এখানে দেখো শূন্য, এখানে দেখো 1, এখানে 1, এখানে 1, তাহলে কি এলো 1 1 1 ডবল শূন্য। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে দেখো, অবশ্যই করে 1 1 1 ডবল শূন্য। তাহলে দেখো খুবই সোজা, অবশ্যই কয়েক সেকেন্ডের মধ্যে এই প্রশ্নের উত্তরটা করা যায়, ওকে। চলো নেক্সট, পরেরটা কি বলছে দেখো 12 1 1 2, অর্থাৎ 12,112কে 11 দ্বারা এবং 13,223কে 13 দ্বারা ভাগ করলে প্রাপ্ত অবশিষ্টাংশের যোগফল হলো। দেখো তাহলে আমরা দুটোকে ভাগ করব, দেখো 12 1 1 2, এটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 11 দিয়ে। তাহলে প্রথমে আমরা একবার দেবো, 11 একে 11, তাহলে নামলো 1, নামলো আবার 1 নামলো, তাহলে একবার দিলাম, 11 একে 11 মিলে গেল। এবার দেখো এখানে 1 আছে, ওকে, তাহলে 1 আছে এখানে, বারো 11 11, দেখো তাহলে 12, তাহলে 1 নেমে গেল, 11 মিলে গেল, 1 নেমে গেল, একটা সংখ্যা তাহলে নামালে ছোট হচ্ছে, তাহলে আমরা আর একটা সংখ্যা নামাতে গেলে কি করতে হবে, এখানে শূন্য দিতে হবে, ওকে। তাহলে এটা কত হলো 12, তাহলে আমরা আবার একবার দেবো, দিলে কি হচ্ছে 11, থাকলো কত 2, ওকে। এবার দেখো আমরা এটাকে যদি করি 13 13 2 2 3, তাহলে দেখো এখানে করলে 13 দিয়ে ভাগ করো, 13 একে 13, 2 নামলো, ছোট হচ্ছে, শূন্য দাও একটা, দিয়ে আমরা 2 নামাবো, আবার 13 একে 13, 13 9 22, 9 লাভলো, 3 লাভলো, 7 13
91, তাহলে নামলো কত 2। এবার হচ্ছে প্রাপ্ত অবশিষ্টাংশের যোগফল। দেখো প্রাপ্ত অবশিষ্টাংশ কত পেয়েছি আমরা, ও সরি এটা হচ্ছে কত 1, এটা হচ্ছে 1, তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে, তাহলে 1 আর 2, তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে 1 আর 2 কত হচ্ছে 3, তাহলে উত্তরটা কত হচ্ছে দেখো অবশ্যই করে কিন্তু 3। ওকে, দেখো খুবই ইজি, কিন্তু একটু বুদ্ধি করে তোমাদেরকে করতে হবে। ওকে, চলো নেক্সট পরেরটা কি বলছে দেখো, 56,431 এ 6 এর স্থান মূল্য এবং 4 এর অভিভূত মূল্যের পার্থক্য হলো। দেখো 56,431, এখানে 6 এর স্থান মূল্য এবং 4 এর অভিভূত মূল্য পার্থক্য বলেছে। দেখো তাহলে 6 এর স্থান মূল্য কত আমাদের দেখতে হবে, তাহলে 6 এর স্থান মূল্য মানে আমরা জানি অবশ্যই করে 6 আর পরে যে কটা সংখ্যা আছে সেটা হচ্ছে সে কটা 0, তাহলে 3টে সংখ্যা আছে, 3টে 0। এবারে 4 এর অভিভূত মূল্য, 4 এর অভিহিত মূল্য অর্থাৎ যে সংখ্যার অভিহিত মূল্য বলবে, স্থান মূল্য বলতে কি হচ্ছে সে কত নম্বর স্থানে বসে আছে সেটা হচ্ছে কি স্থান মূল্য। তাহলে দেখো এটা যদি আমরা এদিক থেকে গুণে যাই, দেখো একক, দশক, শতক, হাজার, 6000, তাহলে যেটা থাকবে তার পাশে 3টে 0, আর অভিহিত মূল্য অর্থাৎ তার নিজস্ব যে মূল্যটা, অর্থাৎ এখানে অভিহিত মূল্য বলতে তার নিজস্ব মূল্য, তাহলে নিজস্ব মূল্য কত 4। এই মূল্যের পার্থক্য মানে হচ্ছে কি বিয়োগ, তাহলে এটা হচ্ছে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, 4 আছে কয় দিলে 10 মিলবে, তাহলে হচ্ছে 6, তাহলে এর কাছ থেকে 1 নিয়ে এটা 10 হয়েছিল, তাহলে এটা হয়ে গেল 9, এর কাছ থেকে 1 নিয়ে এটা 10 হয়েছিল, তাহলে এটাও হয়ে গেল 9, এটা হয়ে গেল কত 1, এটা 1 নিয়ে 10 হয়েছিল, তাহলে 5, তাহলে 5 9 6 9 6। ওকে, তাহলে 5 9 9 6, তাহলে সঠিক উত্তর হয়ে গেল কি সিটটা। ওকে, চলো নেক্সট পরেরটা কি বলছে দেখো, দিল্লিতে যখন সময় 8:49 PM তখন সিডনিতে 1:19 AM পরের দিন, অর্থাৎ যখন রাত 8:49 বাজে তখন সিডনিতে কি হচ্ছে পরের দিন, অর্থাৎ রাত্রি 1:19 বাজে। ওকে, এবার হচ্ছে দিল্লিতে সকাল 11:19 হলে সিডনিতে কয়টা হবে। দেখো তাহলে কত ঘন্টার ডিফারেন্স হচ্ছে এখানে, দেখো 8:49 যদি আমরা মুখে মুখে হিসেব করি, দেখো তাহলে 8:49, তাহলে এদিকে হচ্ছে 9টা বাজতে আমার থেকে যাচ্ছে কত 11 মিনিট, তাহলে 9টা থেকে যদি আমরা একটা ধরি, তাহলে 9টা থেকে যদি আমরা একটা ধরি তাহলে কত হচ্ছে 9 9 3 12, তাহলে 9 4 13, মানে এটা হচ্ছে কি 4 ঘন্টা। ওকে, 4 আওয়ার, 4 ঘন্টা। আর এদিকে দেখো 19, আর এদিকে কত ছিল, এদিকে হচ্ছে 11, তাহলে 19 আর 11 কত হচ্ছে 30, তাহলে 19 আর 11 কত হচ্ছে 19 আর 11 কত হয়ে গেল 30, তাহলে কত হচ্ছে 4 ঘন্টা 30 মিনিট। ওকে, 4 ঘন্টা 30 মিনিট, তাহলে 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট, তাহলে পরে বেশি হচ্ছে এখানে, তাহলে দিল্লিতে যদি 11:19 হয় তাহলে 11:19 এর সঙ্গে আমরা কি করব 4 ঘন্টা 30, তাহলে 4 ঘন্টা 30 বসিয়ে দাও, দিলে কত হচ্ছে দেখো 11:19, তাহলে 11 আর 4 11 4 কত হচ্ছে 15, সরি তাহলে 11 4 15, তাহলে 15টা কত হচ্ছে 15টা দেখো 30 আর 40, তাহলে 49, 15টা 49, তাহলে 15টা 49 মানে কত হচ্ছে, তাহলে 12 3 15, অর্থাৎ 3টে 49। ওকে, তাহলে সঠিক উত্তরটি কি হয়ে গেল দেখো 3টে 49। দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এইরকম সেম ধরনের কিন্তু প্রশ্ন অবশ্যই পরীক্ষা আসে, তোমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে এবং তোমরা চেষ্টা করো প্রত্যেকে সমাধান করা, এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। ওকে, এখন প্রত্যেকে তোমরা অবশ্যই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো এখনো চটপট করে সাবস্ক্রাইব করো, এরকম গুরুত্বপূর্ণ অবশ্যই প্র্যাকটিস তোমাদের জন্য নিয়ে আসবো। চলো নেক্সট বলেছে, একটি স্কুলে 660 জন ছাত্র আছে, তাদের 2/3 ছেলে, 3/4 ছেলেদের সংখ্যা খেলোয়াড় এবং মেয়েদের 1/4 খেলোয়াড়, মোট স্কুলে খেলোয়াড় সংখ্যা কত। তাহলে দেখো 660 জন, তাহলে মোট স্টুডেন্ট কত, টোটাল হচ্ছে কত
660, তাহলে 660। তাহলে এর মধ্যে 2/3 ছেলে, তাহলে 3 ভাগের 2 ভাগ হচ্ছে ছেলে। এর মধ্যে ছেলে কত? 3 ভাগের 2 ভাগ, তাহলে 3 ভাগের 2 ভাগ। আমরা যদি কাটাকাটি করি এটা দেখো, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 220, তাহলে 220 ইন্টু 2 সমান কত হচ্ছে দেখো, 2 দিয়ে করলে 2 0 0 আর 4 440। ওকে, তাহলে 440 হচ্ছে বয়েজ, এটা হচ্ছে কি বয়েজ, 440 বয়েজ। এবার তাহলে গার্লস কত দেখো, জি অর্থাৎ গার্লস, গার্লস কত হচ্ছে, গার্লস হচ্ছে তাহলে 660 থেকে আমরা 660 থেকে আমরা কি করব, 440টা আমরা বাদ দেবো। ওকে, তাহলে কত হচ্ছে 220। ওকে, তাহলে গার্লস হচ্ছে 220। এবার বলছে ছেলেদের মধ্যে কি হচ্ছে, 3/4 ছেলে খেলোয়াড়। তাহলে বয়েজদের মধ্যে প্লেয়ার কজন হচ্ছে, বি প্লে, তাহলে বিপি বয়েজদের মধ্যে কত হচ্ছে 440 ইন্টু, তাহলে 3/4 অর্থাৎ 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ। এবার আমরা কাটাকাটি করবো দেখো, 4 একে 4, 4 একে 4 0। এবার তাহলে গুণ করে দিলে কত হচ্ছে, 3 0 0 আর 3 3, তাহলে 330 জন খেলোয়াড়। তাহলে এবার হচ্ছে গিয়ে গার্লসের প্লেয়ার কজন হচ্ছে দেখো, তাহলে গার্লসের কজন আছে দেখো এখানে 220, তাহলে 220 ইন্টু কত বলেছে, 1/4 খেলোয়াড়, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। তাহলে 4 দিয়ে যদি আমরা কাটাকাটি করি কি হবে, 4 5 20 আর 2 থাকলো 4 5 20, তাহলে 55, তাহলে কত হলো 55 জন। ওকে, তাহলে বলছে মোট স্কুলে খেলোয়াড় সংখ্যা, তাহলে টোটাল প্লেয়ার কত হচ্ছে 330 যোগ 55, তাহলে কত হচ্ছে সমান দেখো 5 5 3 8, 5 3 8 আর 3, তাহলে 385। ওকে, তাহলে উত্তর কত হলো দেখো 385, তাহলে সঠিক উত্তর কি হলো 385। চলো নেক্সট পরেরটা দেখো, বলেছে রেনু তার মেঝেতে টাইলস দিতে চায়, বাড়ি 9 মিটার লম্বা 7 মিটার চওড়া, নিচের সাইজের টাইলসের মধ্যে কোনটি তিনি কিনবেন যাতে মেঝের টালি করা হয় কোনো টালি কাটা ছাড়া। অর্থাৎ দেখো রেনু মেঝেতে টাইলস করতে চায়, তার বলেছে বাড়ির লম্বা অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ, লম্বা হচ্ছে 9 মিটার এবং প্রস্থ হচ্ছে কি 7 মিটার চওড়া। ওকে, এবারে বলেছে যে তিনি এমন টাইলস কিনবেন যাতে মেঝেতে বসালে কোনো টালি যেন কাটতে না হয়। তাহলে কোনটা এখানে কোন হিসেবে সে বা এখানে কোন অপশানে যা রয়েছে সেই টাইলটা সে কিনবে। দেখো 55 সেমি ইন্টু 65 সেমি, 55 সেমি ইন্টু 40 সেমি, 35 সেমি ইন্টু 45 সেমি আর 35 সেমি ইন্টু 35 সেমি। দেখো অবশ্যই করে কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, একটু বোঝার রয়েছে। দেখো অবশ্যই করে আমরা যদি এর ক্ষেত্রফলটা বের করি, অর্থাৎ আমরা যদি মেঝের ক্ষেত্রফলটা বের করি, সেই মেঝের ক্ষেত্রফলের যে পরিমাণ রয়েছে সেই পরিমাণ, ওকে, সেই পরিমাণ টালি এখানে দিয়ে আমরা বসাবো। ওকে, যে পরিমাণ যে সেন্টিমিটার বা যে সাইজের টালি এখানে দেওয়া রয়েছে, এই সাইজের টালি দিয়ে যদি ওই যে পরিমাণ আমাদের মেঝের দৈর্ঘ্য হবে সেটা যদি ভাগ করলে মিলে যায়, সেই সাইজের টালি কিন্তু কিনলে কিন্তু কোনোভাবেই কাটতে হবে না। অবশ্যই করে এটা কিন্তু তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক, ঠিক আছে।
অবশ্যই তোমরা কিন্তু এটা করবে, ঠিক আছে? এবং পরের ক্লাসে আমি এটা আলোচনা করে দেবো। ওকে, অবশ্যই করে বলে দিলাম কিভাবে করতে হবে, এটা অবশ্যই করে তোমরা করে কিন্তু উত্তরটা কমেন্টে অবশ্যই করে জানাবে। ওকে, চলো নেক্সট। বেশ, দেখো আজকের কিন্তু আমাদের প্র্যাকটিসের ছিল এই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কিন্তু ছিল। এই প্রশ্ন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং সিটেটে কিন্তু 2015 সেপ্টেম্বরের প্রশ্ন রয়েছে। আশা করছি আজকের প্র্যাকটিসেরটি তোমাদের কিন্তু ভালো লেগেছে। যদি হেল্পফুল হয় অবশ্যই করে কিন্তু তোমরা অবশ্যই লাইক করতে ভুলবে না এবং বন্ধুদের মধ্যে অবশ্যই করে শেয়ার করে দাও। ততক্ষণ কিন্তু তোমরা পড়তে থাকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।